এসআইআর নিয়ে কথা হবে আজকে দীর্ঘ ৮-৯ বছর পরে শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় তারা তৃণমূল কংগ্রেসে ফিরেছেন। কিন্তু আজকে আলোচনার বেশিরভাগ জুড়ে যেটাতে থাকবো আমরা তা হচ্ছে এসআইআর, কারণ আগামীকাল থেকে বাংলায় লাগু হচ্ছে। কালকে পথে নামছে তৃণমূল কংগ্রেস, পথে নামছেন মাননীয় দলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, থাকছেন পাশাপাশি সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তার আগে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তাগুলো দিলেন কিছুক্ষণ আগে, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দিয়ে শুরু করতে চাইব, তা হচ্ছে বিজেপিকে ভারতের ম্যাপটা বুঝে নিতে বলছেন ভালো করে। কেন বলছেন বিজেপিকে ভারতের ম্যাপটা বুঝে নিতে? কারণ এই ম্যাপটা যদি বিজেপি ভালো করে বুঝতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী, তাহলে এটা তারা বলতে পারবে না আর যে বাংলা দিয়ে রোহিঙ্গা ঢুকছে। কেন, কি বৃত্তান্ত? আজকে আমাদের সঙ্গে এখনো পর্যন্ত যারা এই আলোচনার টেবিলে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আলাপ করিয়ে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এই কথা বলছেন তার ব্যাখ্যা আপনাদের শোনাবো। আমার সঙ্গে আজকে যারা রয়েছেন, প্রথমেই তৃণমূল মুখপাত্র সম্রাট চক্রবর্তী, সম্রাট দাকে স্বাগত জানাবো অনুষ্ঠানে। রয়েছেন বিজেপি মুখপাত্র অরিজিৎ বক্সি, অরিজিৎ দাকে স্বাগত জানাবো। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আজিজুল বিশ্বাস, আজিজুল দাকে স্বাগত জানাবো। এবং রয়েছেন কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী, চন্দন দাকেও স্বাগত জানাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় ম্যাপ जानते बोलছেন बीजेपी के কেন? और अगर आपका एसआईआर करने का लक्ष्य और उद्देश्य घुसपैठिया को चुन के निकालना ही है, तो बांग्लादेश और म्यांमार के साथ 8 प्रदेश ऐसा है जो बॉर्डर शेयर कर रहे हैं। म्यांमार और बांग्लादेश के साथ नागालैंड बॉर्डर शेयर कर रहे हैं, मिजोरम बॉर्डर शेयर कर रहे हैं, मणिपुर बॉर्डर शेयर कर रहे हैं, उधर अरुणाचल ऊपर में है, मेघालय है, त्रिपुरा है, असम है और बंगाल है। बंगाल को छोड़ के बाकी जो 8 प्रदेश है, बंगाल को छोड़ के बाकी जो 8 प्रदेश है, वो 8 प्रदेश में एक भी प्रदेश में एसआईआर नहीं होगा। इनको देश का मैप भी पता नहीं है। उनको बताइए कि भाई जरा देश का मैप देख लो, नॉर्थ ईस्ट का मैप देख लो, एक बार छोड़ दो। देश का मैप ये दिखाता है कि जो म्यांमार का बॉर्डर है उसमें 4 राज्य ऐसा है, मिजोरम, नागालैंड, मणिपुर एंड अरुणाचल, जो म्यांमार के साथ बॉर्डर शेयर कर रहे हैं। बंगाल म्यांमार के साथ बॉर्डर शेयर नहीं करता है, तो रोहिंग्या का बंगाल में आना सवाल ही पैदा नहीं होता अगर ये 4 राज्य जोर जबरदस्ती उनको घुसा के बंगाल ना भेजे तो। और ये प्रदेशों में डबल इंजन सरकार है, या तो एनडीए सरकार है या बीजेपी सरकार है। স্পষ্ট ব্যাখ্যা অভিষেক বন্দ্যোপাধ্যায়। একে একে সবার কাছে আসবো, কিন্তু তার আগে আমাদের সঙ্গে এই আলোচনার টেবিলে আরও একজন যোগদান করেছেন, কীর্তন শিল্পী সংসদের সভাপতি সিদ্ধার্থ নস্কর। সিদ্ধার্থবাবু, আপনাকেও স্বাগত জানাই অনুষ্ঠানে। আমি আসবো আপনার কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দিয়ে শুরু করেছি, একদম শুরুতেই আমি একটু সম্রাটদার কাছে আসবো। সম্রাটদা, অনুপ্রবেশ বা ন্যাশনাল সিকিউরিটির ইস্যুকে সামনে রেখে নির্বাচন কমিশন একাধিকবার বলছে, বা কেন্দ্রের সরকারের তরফ থেকেও বলা হচ্ছে যে এসআইআর এর প্রয়োজনীয়তা কতটা। তো সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে বিজেপিকে ম্যাপ চিনতে হবে, ম্যাপ বুঝতে হবে, তাহলে তারা বুঝতে পারবে যে রোহিঙ্গা বাংলা দিয়ে অনুপ্রবেশ হচ্ছে না, কোথা দিয়ে হচ্ছে সেটা আলাদা করে নতুন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে হয়তো চাননি, কিন্তু রাজ্যগুলোর কথা বলেছেন। কীভাবে দেখছেন? না, দেখুন, নির্বাচন কমিশন যবে থেকে বিজেপির শাখা সংগঠনের মতো আচরণ করা শুরু করেছে, তবে থেকে ভারতবর্ষের মানুষ বিভ্রান্ত। এবং আমরা দলগতভাবে এসআইআর-এর বিরোধিতা করেছি, এখনও করে চলছি। আমরা মনে করছি একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষের মানুষকে বিভ্রান্ত করা এবং চক্রান্ত করা, ষড়যন্ত্র করা শাখা সংগঠনের মতো কাজ করছে। নির্বাচন কমিশন প্রথম কথা হচ্ছে নিরপেক্ষতা হারিয়েছে। সেই দিনকে নিরপেক্ষতা হারিয়েছে যেদিনকে অরাজনৈতিক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্বাচন কমিশনের মনোনয়নের থেকে স্থান হারিয়েছে। 2:1 প্রাথমিকভাবে আমরা হেরে গেছি। পরবর্তী ক্ষেত্রে জানেন, আপনারা সকলেই জানেন, নতুন করে আর এগুলো ব্যাখ্যা দিচ্ছি না, যে জ্ঞানেশ কুমার এসআইআর ঘোষণা করার পরবর্তী ক্ষেত্রে তার মেয়ে জামাই যোগ্য। আমি অবশ্যই বলছি তারা যোগ্য, রাতারাতি তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পদ পায়। কিন্তু আমাদের প্রশ্নটা এখানে, আমাদের প্রশ্নটা হচ্ছে একজনও বৈধ ভোটারের নাম বাদ যাওয়া যাবে না, যেটা এসআইআর করে করতে হচ্ছে। দেখুন, রিভিশনের বিরোধিতা তৃণমূল কংগ্রেস আগেও করেনি, এখনও করছে না। তার
প্রমাণ দিচ্ছি, কালীগঞ্জে 6000 ভোটারের রিভিশনে পড়ে 6000 ভোটারের নাম বাদ গেছে, আমরা বিরোধিতা করিনি। কিন্তু এখানে এসআইআরের নাম করে যেটা করা হচ্ছে, আজকে আপনি প্রত্যেকে দেখছি, আমাদের বাড়ির লোক, পাশের বাড়ির লোক, অঞ্চলের লোক, মহল্লার লোক, তারা চিন্তিত, দ্বিধাগ্রস্ত। আমি শুরু করছি আজকে এইভাবে, হাসিনা বেগম আর চলে গেলে কত হাজার মরলে পরে মানবে তুমি শেষে, বড্ড বেশি মানুষ যাচ্ছে বানের জলে ভেসে। আমরা বাঙালিরা একসময় গর্ব করে বলতাম, কী রে বানের জলে ভেসে এসেছি নাকি? আর আজকে বলছি সত্যিই বাংলার মানুষ বানের জলে ভেসে এসেছে। একটার পর একটা মৃত্যু, দুঃখজনক মৃত্যু, আতঙ্কের মৃত্যু। বাংলার মানুষ আজকে আতঙ্কিত, প্রতিটা মানুষ আতঙ্কিত। আজকে যারা হিন্দুত্বের কথা, হিন্দুদের দাবির কথা বলছে, সেই মতুয়া সম্প্রদায় আতঙ্কিত, এসসি এসটি ওবিসি সেলের মানুষরা আতঙ্কিত, দলিত মানুষরা আতঙ্কিত, আদিবাসী মানুষরা আতঙ্কিত, সংখ্যালঘু মানুষরা আতঙ্কিত। আতঙ্কের পরিবেশ বাংলা জুড়ে নির্বাচন কমিশনকে দিয়ে কেন্দ্রীয় সরকার করছে। এই যে এতগুলো মানুষের মৃত্যু, দায় নেবে না গণেশ কুমার? দায় নেবেন না অমিত শাহরা? দায় নেবেন না নরেন্দ্র মোদীরা? এতগুলো মানুষের মৃত্যু কাল থেকে শুরু হচ্ছে, দেখা যাবে তারপর কি হতে চলে। কিন্তু প্রশ্ন সেখানেই। আচ্ছা আপনি আমাকে একটা বলুন, আমার পেটের প্রবলেমের জন্য গালে যদি একটা ব্রণ হয়, আমি কোনো ডাক্তার যদি বলে গালটার অপারেশন করে কেটে বাদ দিতে হবে, মেনে নেবো? প্রতিবাদ করবো না? নিশ্চয়ই প্রতিবাদ হবে। আমাদের বাংলায় একটা কথা আছে যে কাটা মাংসকে তাজা রাখতে লবণ ব্যবহার করতে হয়। কাটা মাংসটাকে যদি গণতন্ত্র হিসাবে ভাবেন, নির্বাচন কমিশন লবণ হয়, সেই লবণটাই তো পচে গেছে, গণতন্ত্রটা বাঁচবে কোথা থেকে? সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে নতুন করে প্রতিটা মানুষকে, প্রতিটা ভোটারকে, কেন এটা হবে? হতেই তো পারত যে যাদেরকে সন্দেহ করা হচ্ছে তাদেরকে চিহ্নিত করা হোক, যাদেরকে অনুপ্রবেশকারী মনে করা হচ্ছে তাদেরকে চিহ্নিত করা হোক, তাদেরকে হেয়ারিংয়ে আনা হোক, সব মানুষকে। আর অনেকে বলছেন একটা কথা যে 2002 সালে আপনার নাম হতো, আপনাকে তো কিছু দিতে হচ্ছে না, আপনার চিন্তা কিসের? অনেক বড় চিন্তা আছে। তার আগে একটু অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো দুটো বক্তব্য শোনাবো। আপনার কথা যেখানে জাস্টিফাই হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে খুব তাৎপর্যপূর্ণভাবে আরো দুটো প্রসঙ্গ এখানে উল্লেখ করেছেন। এক, উনি বলছেন আসাম থেকে চিঠি আসছে উত্তর বাংলার মানুষদের কাছে, আসাম থেকে চিঠি আসছে। এই উত্তর বাংলার মানুষ যারা বিজেপিকে একটা সময় ঢেলে ভোট দিয়েছে, আজকে তারা চিঠি পাচ্ছে আসামের থেকে। বিজেপি সরকার তাদের পাশে কেন দাঁড়াচ্ছে না? সেই তো মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে দাঁড়াচ্ছে। এক, এবং দ্বিতীয় কথা, যেটা মতুয়া সম্প্রদায়ের কথা একটু আগে সম্রাটদা উল্লেখ করছিলেন, তাদের কথাও শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে। কি বলেছেন দেখাই। এই মাটিতে সেই আসামের ফরেন ট্রাইব্যুনাল চিঠি দিয়ে রাজবংশীদের বলছে বাংলাদেশি, আর সেই বিজেপি সেই আসামের সরকারকে শিক্ষা না দিয়ে তাকে পুরস্কৃত করছে তার রাজ্যে এসআইআর না করে। মানুষ দেখুক যে উত্তরের মানুষরা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল, বিধানসভায়ও তারা বিজেপিকে ভোট দিয়েছে 21 সালে, 24-এও প্রায় ওই দুটো আসন জলপাইগুড়ি আলিপুরদুয়ার বিজেপি জিতেছে। যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে দিল্লিতে পাঠিয়েছে দেশ চালানোর দায়িত্বে, তারাই বাংলার মানুষকে এবং সেই রাজবংশী মায়েদের ভাইদের বাংলাদেশি বলছে। তারা দেখুক, এবং বিপদে আপদে তাদের পাশে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা দাঁড়িয়েছে, বিজেপি নেতাদের। গতকাল একটা সাংবাদিক সম্মেলনে একটা সাক্ষাৎকারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যারা দেশে জন্মায়নি তারা দেশের ভোটাধিকার প্রয়োগ করার কোনো সুযোগ পাবে না। তার মানে ওপার বাংলা থেকে যারা এসছে তারা কেউ ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে না। কে বলছে? অমিত শাহ বলছে। তারপর বিজেপি সিএ ক্যাম্প খুলছে। ওদের নিজের এমএলএরাই তো প্রতিবাদ করেছে, সব বিভিন্ন গ্রুপ থেকে বেরিয়ে আসছে। আপনি আমায় প্রশ্ন করছেন কি? বিজেপির যারা মতুয়া সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি রয়েছে, পদাধিকারী রয়েছে, তারা বিজেপিকে বয়কট করছে, আর আপনি প্রশ্ন করছেন আমাকে? বিজেপি আগে তাদের কনভিন্স করুক না। শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুরকে কনভিন্স করতে পারছে না, সে মতুয়া সম্প্রদায়কে কনভিন্স করবে? এই প্রশ্নটা আমাকে না করে যারা বিজেপির পদাধিকারী এবং যারা জনপ্রতিনিধি, যারা বিজেপির এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বেরিয়ে আসছে, আপনারা তাদেরকে করুন। সিদ্ধার্থবাবু, আপনার কাছে আসি, আপনার কি মূল্যায়ন সার্বিকভাবে?
একটা কথা বলবো, ভারতীয় সংবিধানে নির্বাচন প্রক্রিয়া এসআইআর খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা। শেষ শুরু হয়েছিল 1991 সালে আর শেষ হয়েছে 2002 সালে। এই এসআইআরটাকে নিয়ে আজকের এই কুমিরের কান্না শুরু হয়ে গেছে সারা পশ্চিম বাংলায়। যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা এত বড় বড় কথা বলছে, আমার একটাই প্রশ্ন, এই যে একটু আগে অভিষেক বাবু যে কথাটা বললেন, একমাত্র মমতা বালা ঠাকুর তিনিই তার পার্শ্বদগণদের নিয়ে হইচই করছেন, কিন্তু আমিও একজন নমশূদ্র সমাজের মানুষ হয়ে আমরা কিন্তু ডঙ্কা বাজিয়ে ঢাকঢোল বাজিয়ে আমরা কীর্তন করে বেড়াচ্ছি। কারণ এই প্রথম আমাদের কেউ নাগরিকত্ব দিতে চলেছে, এর চেয়ে আনন্দের কিছু আর হতে পারে না আমার মনে হয়। কিন্তু এটা তো নাগরিকত্ব দেওয়ার বিষয় নয় সিদ্ধার্থবাবু। এসআইআরটা আমি আগেই শুরু করেছি যে এসআইআরটা হচ্ছে যে সামনে 26-এ নির্বাচন, সেই নির্বাচনের আগে যে আমাদের বলা হয়েছে, এখানে পরিষ্কার কটা কথা বলা হয়েছে, 26-এর নির্বাচনে ভোটের আগে নতুন নাম সংযোজন করা আর কি যে সমস্ত মৃত ভোটার, বহিরাগত ভোটার, তাদের নাম বাদ দেওয়া, এই হচ্ছে এসআইআরের কাজ। তো এতে এত আতঙ্ক পাওয়ার কি আছে আমি তো নিজে বুঝতে পারছি না। আর দীর্ঘদিন ধরে এই এসআইআর নিয়ে না, এখানে একটা বিষয় একটু আপনার কাছে তাহলে জানতে চাইবো যে অনেকের এরকম অভিযোগ আমরা কিছু পাচ্ছি যে 2002-এর ভোটার তালিকায় তাদের নাম নেই। এবার যাদের 2002-এর ভোটার তালিকায় নাম নেই অথচ তারা তার পরবর্তী ক্ষেত্রে দেখা গিয়েছে তারা ভোট দিয়েছেন, তাদের নাম এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা কি ডিজিটাল কোনো জার্ক যে কারণে খুঁজে পাওয়া যাচ্ছে না? জটিলতাটা কোথায় তৈরি হচ্ছে? এখনো অবধি এই মানুষগুলো এই অভিযোগ করছেন যে আমরা তো ভোট দিয়ে এসেছি অথচ আমাদের নাম কেন নেই। তাহলে দেখুন কিছু না, তাহলে কি তাদের নাগরিকত্ব প্রমাণ করতে হবে এবার? দেখুন কিছু ত্রুটি বিত্রুটি থাকতে পারে কমিশনের, আমি সম্পূর্ণটা আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলবো, যাদের 2002 সালে নাম ছিল তারা নাগরিকত্ব শুধু এই এসআইআরে তারা নাম তুলতে পারবে, এ নিয়ে তো কোনো বিতর্ক নেই। এটা আমার পরিষ্কার যেটুকু জানা, তবে কিছু ভুল ত্রুটি থাকতেও পারে, সেটা তো নির্বাচন কমিশন তিনি তো এই বিষয়ে আলোকপাত করবেন অতি অবশ্যই। কিন্তু এই যে আতঙ্ক ছড়াচ্ছে, মৃত্যু হচ্ছে, আত্মহত্যার ঘটনাগুলো ঘটছে, দেখুন এই যে একটা আতঙ্ক চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, মানুষের মধ্যে যে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হচ্ছে, এই দায়ভারটা কে নেবে? মিথ্যা আতঙ্ক ছড়িয়ে, মিথ্যা অপপ্রচার করে এই তোমায় বাংলাদেশ চলে যেতে হবে, এই তোমায় অমুক জায়গায় চলে যেতে হবে, এই সমস্ত এগুলো সব আতঙ্ক ছড়ানো হচ্ছে। তাই এই ভাইরাসটা না ছড়ানোটাই উচিত। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন কমিশনের এসআইআরটাকে যেন সবাই প্রাধান্য দেওয়া আমাদের উচিত আমার মনে হয়। সিদ্ধার্থবাবু এত বছর কেন হলো না, কি মনে হয়? দেখুন এটা তো একটা নির্বাচন কমিশনের প্রক্রিয়া, সেটা নিয়ে নির্বাচন কমিশন আমার চেয়ে বেশি বলতে পারবেন, তবে আমার মনে হয় যে এর মধ্যে কোনো কারণ লুকিয়ে আছে, সেই কারণটা তো আমার ঠিক বলতে পারবো না। তবে আমার মনে হয় এসআইআরটা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। বেশ, চন্দনদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এসআইআর হলে তৃণমূল কংগ্রেস আরো বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে। দেখো এসআইআর হলেও ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে আমি না বেসিক্যালি আমি সকলের বক্তব্য শুনছিলাম, আমি বেসিক্যালি ওই জায়গাটাতে বিশেষ রেফার করছি না। তার কারণ হচ্ছে এসআইআর কাকে বেশি ভোট দেবে আর কাকে দেবে না, কে জিতবে কে হারবে, এটা যে দল বা যে দলের নেতারা ভাবছেন বা ভাববেন বা তার বিরোধিতা করবার জন্য যারা ভাবছেন সেটা তাদের ব্যাপার, তাদের স্ট্র্যাটেজি, এখানে আমার বলার কিছু নেই। কয়েকটি কথা এখানে পরিষ্কার, সেটা হলো এসআইআরের যে প্রয়োজনটা সাধারণ মানুষ অনুভব করছেন সেই প্রয়োজনটা না মিটে সেই প্রয়োজনের তাগিদটা অনেক বড় হয়ে গেছে, যেখানে দাঁড়িয়ে আমরা প্রতি মুহূর্তে বিশ্বাস করতে শুরু করেছি সাধারণ মানুষ, একেবারে প্রান্তিক মানুষ আরও বেশি,
যে এসআইআর কি একটা নির্দিষ্ট ফিয়ার সাইকোসিস, মানে এসআইআর ডিফাইন্ড হচ্ছে ফিয়ার সাইকোসিস। যদি তা না হয় তোমার এই আলোচনাটাই হতো না, এবং দীর্ঘ সময় ধরে সব চ্যানেলই আলোচনা করছে, তোমরাও করছো। এখন প্রশ্নটা হচ্ছে যে কারা এই এসআইআর এর অন্তর্ভুক্ত হবেন কি হবেন না, এই নিয়ে বিভিন্ন প্যারামিটারে বহু তত্ত্ববাদ এখানে ইলেকশন কমিশন অ্যালাউ করেছে। আমাদের প্রশ্নটা হচ্ছে অ্যালাউ করাটার মধ্যেই তো বিভ্রান্তি। একেবারে শুরুতে আমরা যে প্রসঙ্গটা তুলেছিলাম, প্রসঙ্গটা তখন এসআইআর এর প্রসঙ্গ ছিল না। আমরা 1,02,55,000 একটা লিস্ট জমা দিয়েছিলাম মহারাষ্ট্রের নির্বাচনের পরে, এবং আমরা বারবার এটা বলেছিলাম যে দীর্ঘ সময় ধরে একটা নির্দিষ্ট পোলারাইজেশন চলছে এবং ভোটার লিস্ট ম্যানিপুলেশন হচ্ছে। সেটা আপনারা দেখুন, মহারাষ্ট্রের নির্বাচন হয়ে গেছে, তারপরে এসছে হরিয়ানার নির্বাচন, ঘটনাটা তাই। তারপরে এলো যখন বিহারের নির্বাচন, আমরা প্রতিবাদে সামিল হলাম, আমরা বললাম এবং প্রেজেন্টেশন করে বোঝালেন আমাদের নেতা রাহুল গান্ধী। ইলেকশন কমিশনকে সেই কপি পাঠানো হলো। তার পরবর্তী সময় ইলেকশন কমিশনের যিনি মুখ্য নির্বাচন কমিশনার, তিনি রাহুল গান্ধীকে কাউন্টার করে, যেটা কনস্টিটিউশন বিরোধী সাধারণ ক্ষেত্রে, কাউন্টার করে উনি একটা প্রেস কনফারেন্স করলেন। এখন প্রশ্নটা হচ্ছে প্রেস কনফারেন্সের যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরে মাঝে মাঝে বিভ্রান্ত আসছিল। ওদের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্ব যে ভাষায় বলছেন, যেভাবে বলছেন, জ্ঞানেশ কুমারজি ঠিক সেই ভাষাই বলছেন। আমাদের প্রথমত যে প্রশ্নটা, 2023-এ যিনি নির্বাচনের আগের নির্বাচন কমিশনার, তার সিলেকশনটা হয়েছিল, আমি আবারও বলি, তার নির্বাচন হয়নি, তার সিলেকশন হয়েছিল, নমিনেট করা হয়েছিল। আইনকে পরিবর্তন করে সিলেকশনটাই হয়েছে 2:1। প্রধানমন্ত্রী চিফ জাস্টিসের জায়গায় নিয়ে আসা হয়েছিল আর একজনকে, যিনি ক্যাবিনেটের মন্ত্রী, সুতরাং ক্ষমতার উল্টো দিকে যেতে পারে না। চিফ হুইপের প্রশ্ন আছে। আলটিমেটলি ঘটনাটা এখানেই এসে দাঁড়ালো, উল্টো দিকে বিরোধী দলনেতা গেলেন না সেখানে, কারণ জানি ঘটনাটা কি ঘটছে। বেসিক্যালি প্রতিবাদ তো সেদিন থেকে শুরু। এসআইআর এর বেসিক কনসেপ্ট যারা কনসেপ্ট করেছেন, যারা মাথা থেকে মস্তিষ্ক প্রসূত, তারা তো তাদের ধারণা কি বদলে দিয়েছে। যে গণতান্ত্রিক পরিকাঠামো তৈরি করবেন যে 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 নির্দিষ্ট সংস্থা, সেই সংস্থা নির্বাচিত হওয়ার যে যোগ্যতা, সেই মাপকাঠিতেই ফেল। আলটিমেটলি আমি তোমাকে এখানে বলে শেষ করি, তাতে কি হয়েছে যে বিভ্রান্তি, সেই বিভ্রান্তির ফসল হচ্ছে সাধারণ মানুষ। আমি একটা পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই। একটু আগে যিনি বলছিলেন, তিনি কয়েকটা ভুল তথ্য দিয়েছেন, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, মানে এসআইআর নিয়ে 90 সাল বা ইত্যাদি, আমি সেখানে যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি, উনি যে সম্প্রদায় বা যেখানে ওনার অন্তর্ভুক্তি, সেখানে দাঁড়িয়ে একটা সরাসরি প্রশ্ন, সিএ তো এখন অ্যাক্ট, এখন তো আর বিল নয়। এই অ্যাক্টের বেনিফিট কি হয়েছে কোনো একটি সম্প্রদায়, সেটাকে বুঝতে হবে। কেন কন্ট্রাডিকশন হচ্ছে? কোনো একজন পার্লামেন্ট সদস্য বলছেন বেড়া ভেঙে দাও, মিলিয়ে দাও, যেটা সম্পূর্ণ তাদের রাজনৈতিক নীতির পরিপন্থী। কেন ঘটনাগুলো ঘটছে? কেন এনআরসি আসামে, আর কেন এসআইআর ভারতবর্ষের অন্য প্রান্তে? আমি উত্তর খুঁজবো। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন এই বিষয়ে, দেখুন। দেখুন, এটা এসআইআর এর জন্য ওরা রাস্তায় নামছে না। এসআইআর তো হবেই। সুষ্ঠুভাবে না করতে দিলে সুষ্ঠুভাবে কি করে করা যায় তার ব্যবস্থা যারা সংবিধানের কাস্টোডিয়ান আছে তারা করে দেবেন। তারা রাস্তায় এই কারণে নেমেছেন যে একটা কিছু মানুষকে বার্তা দিতে চাইছেন যে আমি তোমাদেরই লোক, তোমাদের যারা বাদ না যায় তার জন্য আমি দেখব। তো সেটা তিনি দিচ্ছেন। আরেক দিক দিয়ে এই যে 3 বারের মুখ্যমন্ত্রী হয়ে তৃণমূল কংগ্রেসের যে কর্মকাণ্ড, তৃণমূল কংগ্রেসের লুট, সীমাহীন লোভ, গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করা, প্রশাসনের রাজনীতিকরণ, মহিলাদের উপরে আক্রমণ, আরজি কর, অপার দৃশ্যমানতা, দিকে দিকে চুরি, প্রত্যেকটা দপ্তরে দুর্নীতির স্পর্শ, আর চারিদিকে বিরোধীদের অনুরাগের ছোঁয়া, এগুলো সব ভুলিয়ে দেওয়ার জন্যই এইসব মিছিল। তাই কিনা অরিজিৎ দা, এই ব্যাখ্যা কালকে পথে নামার? দেখুন, সম্মানীয় রাজ্য সভাপতি যেটা বলেছেন খুব পরিষ্কার ভাষাতেই বলেছেন, এর মধ্যে দ্বিরুক্তি করার কিছু নেই। আর বলবেন নাই বা কেন? আমি প্রথমেই তৃণমূল মুখপাত্র একটা খুব সুললিত ছন্দে একটা কবিতা দিয়ে শুরু করলেন। আমার ওই শেষের লাইন দুটো খুব ভালো লাগলো, যে কি বললেন, বড্ড বেশি মানুষ যাচ্ছে বানের জলে ভেসে। আমার মনে হয় উনি গত মাসে উত্তরবঙ্গের
ওই শতাধিক মানুষের ভেসে যাওয়ার কথাটাই বলছিলেন, যখন কার্নিভালে ওনাদের নেত্রী নৃত্যকলা তার দক্ষতার ছাপ রাখছিলেন। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে, দেখুন আমার ধারণা যে অভিষেকবাবু যে বাইটটা দিলেন বা প্রেস ব্রিফিংটা করছিলেন, সেটা কিছুটা বাধ্য হয়ে যেন করছিলেন। কেন জানেন তো, কাউকে একটা আড়াল করতে বা কাউকে একটা কারোর খামতি ঢাকার জন্য। খামতিটা কি? গতকালকে আমরা দেখেছি ওনাদের দলের দুর্দণ্ড প্রতাপ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি বেশ আমেজ নিয়ে বেশ একটা ভারী চোখে বেশ বলছিলেন এই আজাদ হিন্দ বাহিনী মায়ানমার থেকে কোন পথে হেঁটে এসছিল, আর তার সাথে উনি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের তুলনা করলেন। এই এত বড় ব্লান্ডারটা আমার মনে হয় অভিষেকবাবু সেটাকে ঢাকার কিছুটা ব্যর্থ চেষ্টা। আজকে ওই ম্যাপ ট্যাপ দেখিয়ে মায়ানমার, মেঘালয়, মিজোরাম, সারা পৃথিবী ঘুরে কিছু একটা বোঝাতে চাইলেন। আমার মনে হয় না উনি এতটাও শিশু সুলভ যে উনি জানেন না যে মায়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজার মোল্লাচক দ্বীপে এসে সেখান থেকে খুব অল্প সমুদ্রপথে কিভাবে হাজারে হাজারে রোহিঙ্গা মুসলমান কলকাতা এবং পশ্চিমবঙ্গে ঢুকেছে এবং বারুইপুর ক্যাম্পে সরকারের মদতে করে দেওয়া ক্যাম্পগুলোতে আশ্রয় নিয়েছে, উনি জানেন না বলে আমার অন্তত মনে হয় না বা বিশ্বাসও হয় না। এখন বিষয়টা হলো, উনি আতঙ্কের কথা বলছিলেন। আতঙ্ক কে ছড়াচ্ছে? আতঙ্ক তো উনি ছড়াচ্ছেন। আতঙ্ক তো কুণাল ঘোষ ছড়াচ্ছে। আতঙ্ক তো ছড়াচ্ছে তাপস দাশগুপ্ত, আইএনটিটিউসি জেলা সভাপতি, উত্তর 24 পরগনা। কালকে ওপেন মিডিয়ার সামনে এক হলঘর লোকের সামনে বলছেন যে বাড়িতে বাড়িতে গিয়ে মহিলাদের ভয় দেখাও যাতে ফর্ম ফিল আপ না করে, নির্দেশ দিচ্ছেন। আতঙ্ক কারা ছড়াচ্ছে নতুন করে বলে দিতে হবে। আতঙ্ক কারা ছড়াচ্ছে বলে দিতে হবে। বারাসাতে তৃণমূল কাউন্সিলর সুমিত সাহা আজকে বসে বলছে এসআইআর বিএলওরা এলে ফর্ম ফিল আপ করবেন না, আপনাদের দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হবে। আতঙ্ক কারা ছড়াচ্ছে? আর আতঙ্ক আমি তো বলবো, আমরা ভেবেছিলাম যে 26-এ বিদায়ের আগে ওই গরু চুরি, ত্রিপল চুরি, বালি চুরি, খোয়া চুরি, আরও কী সব চুরি টুরি করে, সেই অবধি বোধহয় আপাতত একটা জ্যোতিচিহ্ন পড়বে। কিন্তু না, তা হওয়ার নয়। সর্বগ্রাসী এবং সর্বচৌর্য বিদ্যায় বিশারদ তৃণমূল তার কালেকশনে আরও একটা শব্দ অ্যাড করলো, সেটা হচ্ছে মৃত্যুর কারণ চুরি। এও যে চুরি হতে পারে ভারতে আমাদের ধারণা ছিল না। কিভাবে? খুব সহজ, আমি একটা উদাহরণ দিয়ে বলবো, যেটা আমার প্রতিটা মৃত্যু দুর্ভাগ্যজনক, প্রতিটা মৃত্যু বেদনাদায়ক, কোনো মৃত্যুর কোনো কারণ বিশ্লেষণ করা উচিত নয়, কিন্তু যখন আলোচনা হচ্ছে, আলোচনায় বলতে আমরা বাধ্য হচ্ছি। সবচেয়ে যেটা গত দুদিন আগে আমরা দেখেছি যে টিটাগড়ের গৃহবধূ, আমি নাম উল্লেখ করছি না, যিনি গায়ে আগুন দিয়ে, দোতলা বাড়ির বারান্দায় গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দিয়েছেন, তার যে সুইসাইড নোটে আমি সুইসাইড নোটটা না দেখতে পেলেও সচক্ষে টাইমস অফ ইন্ডিয়া খুব স্পেসিফিক্যালি সেটাকে অনুবাদ করে রিপোর্ট করেছে। আমি 4 লাইন পড়ছি। নো ওয়ান ইজ রেসপন্সিবল ফর মাই ডেথ, আই ডোন্ট ফেল ওয়েল হিয়ার, আই লাভ মাই প্যারেন্টস, ব্রাদার্স, সিস্টার্স অ্যান্ড এভরিওয়ান দেয়ার মানে বাংলাদেশ। ভদ্রমহিলার অরিজিন ঢাকা, বাংলাদেশের। তিনি বিবাহ সূত্রে এখানে থাকছিলেন এবং দীর্ঘদিন যাবৎ তিনি তার বাড়ির লোকের সাথে দেখতে যাননি বা দেখা সাক্ষাৎ হয়নি। তিনি লিখছেন, মাই হাজব্যান্ডস ফ্যামিলি হিয়ার সে দ্যাট দিস বাংলাদেশ ইজ নট গুড, দে আস্ক হাউ মুসলিম কন্ডাক্ট দেমসেলভস, নো ওয়ান ইজ রেসপন্সিবল ফর মাই ডেথ, আই অ্যাম লিভিং এভরিওয়ান, প্লিজ টেক কেয়ার অফ মাই ডটার্স। আচ্ছা বলুন তো, এর মধ্যে কোথাও কোনো জায়গায় এসআইআর, এনআরসি, সিএ এর কোনো উল্লেখ আছে? অথচ ঘটনাটা ঘটার সাথে সাথে ভাগাড়ের দিকে তাকিয়ে থাকা শকুনের মতো কিছু প্রবক্তা নেমে পড়লো কোনো একটি রাজনৈতিক দলের, যে এই দেখো আবার মৃত্যু, আবার এসআইআর মৃত্যু, আবার এনআরসি মৃত্যু। যাই হয়ে যাক না কেন অরিজিৎ দা, এত কিছুর পরে আমি বলছি, যখন এইরকম একটা কথা শুভেন্দু অধিকারী বললেন যে 1 কোটির বেশি মানুষ বাদ যাবে, 1 কোটির বেশি মানুষ বাদ যাবে, এটা আপনি দেখাতে দিন, এটা আপনি দেখাতে দিন, উত্তরে আপনারা কেউ কিছু বলতে পারলেন না। 1 মিনিট, এটা আপনি দেখাতে দিন। তৃণমূল কাউন্সিলর শুভ্রকান্তি ব্যানার্জি টিটাগড়ের, যার তিনি কি বলছেন? শুভ্রকান্তি ব্যানার্জি বলছেন যে আমি নিজে ওনার বাড়িতে গেছি, বোধহয় প্রথমেই চলে গেছিলেন তো কাউন্সিলর হিসেবে, সেটাই উচিত, চলে গিয়ে সত্যিটা বলে ফেলেছেন। এই যে উনি বলছেন শুভ্রকান্তি ব্যানার্জি, আমি চালিয়ে দেখাতে পারি। এবং যেহেতু তার 2টি বাচ্চা আছে, একটা 6 বছরের বাচ্চা, সেই দেশের নাগরিক, এই দেশে জন্মেছে, সুতরাং আমি তার সাথে গিয়ে দেখা করে এসেছি, তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছি। আইনের মতো করে দেখ,
এটার মধ্যে কোনো ব্যাপার নেই। এরকম কোনো কিছু আমি শুনিনি। আমি তার বাড়িতে গেছিলাম, তাদের সবার সাথে কথা বলেছি। এনআরসি, সিআরএ, এসআইআর এইসব নিয়ে বাড়ির লোক বোঝেই না, তারা এত কথাটাও বলেনি। তাদের পাশে যেটুকু কাউন্সিলর হিসাবে জানানো থাকার কর্তব্য আমি সেটা করেছি। বাকিরা প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি সুইসাইড নোট লিখে রেখে গেছেন, সেই হিসাবে যেভাবে প্রশাসন পদক্ষেপ নেবে। আমি শুভ্রকান্তি বাবুকে অভিনন্দন জানাই যে তৃণমূল কংগ্রেসের মতো একটা মিথ্যাচারী দলে থেকেও তিনি যে একজন মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি করেননি, সঠিক কথাটা ক্যামেরার সামনে বলেছেন। আমি ওনাকে অভিনন্দন জানাই, আমি ওনাকে প্রণাম জানাই। ওনার এই মেরুদণ্ড সোজা রেখে আমি দেখি বাকি আজিজুলদা রয়েছেন, আজিজুলদার কাছ থেকেও এই বিষয়ে জানার রয়েছে অনেক কিছু, কিন্তু একটা ব্রেক নেব, খুব শার্ট ব্রেক। বিরতির পর ফিরে এসে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এই ঘটনাকে কিভাবে দেখছেন আজিজুলদা শুনবো। খাচ্ছিলেন অরিজিৎদার ফোন থেকে যেটা আমরা দেখছিলাম আর কি। যাই হোক, তার দায় সিএনএন নয়, যাই হোক। হ্যাঁ আজিজুলদা বলুন এবার। দেখো, এশিয়া নিয়ে খুব আলোচনা হচ্ছে, শুধু রাজ্য জুড়ে নয়, গোটা দেশ জুড়ে। বেসিক্যালি এই পর্যন্ত আমার কাছে আমার নিজস্ব যে অবজারভেশন বা আমার কোয়েশ্চেনও বলতে পারো, যে প্রশ্নগুলো অনেকে বলে তো যে একাধিকবার এসআইআর হয়েছে কিন্তু এত বিতর্ক হয় না। আমি আগের দিনও বলছিলাম, এবারের এসআইআর নিয়ে এত বিতর্কের কারণ কি কি সেই অবজারভেশনটা একটু দেখা দরকার। এবং এই এসআইআরটাকে বুঝতে গেলে, এসআইআরকে যদি আমি বলি এইরকম, এসআইআর হচ্ছে আসলে ভোটবন্দি। মানে এই ভোটবন্দি এসআইআর, এটাকে বুঝতে গেলে নোটবন্দিতে যেতে হবে। অর্থাৎ নোটবন্দিতে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল 500 টাকার 1000 টাকা নোট বাতিল হয়ে যাবে। তেমনি এইখানেও 2002 সালের পর একদম মানে লেটেস্ট 2025 সালের ইলেকটোরাল রোল বাদ দিলে বাকি সমস্ত যে মানে স্পেশাল রিভিশন বলি বা ভোটার সংশোধন বলি যেগুলো হয়েছে, সবগুলো ভোটার লিস্টকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, তার কোনো গ্রহণযোগ্যতা থাকছে না। কিন্তু সেই ভোটারদের দ্বারা নির্বাচিত সরকারগুলি বহাল তবিয়তে শাসন করেছে, এখনো করছে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই এসআইআর আসলে সাফাই অভিযান নয়। সাফাই যদি হতো তাহলে মৃত ভোটার লিস্টদের বাদ যাক, আমিও চাই। যাদের একাধিক জায়গায় ভোটার লিস্টে নাম আছে আমিও চাই। রোহিঙ্গা বিদেশি যারা আছে তাদের নাম বাদ যাক, তারাও বাদ যাক, এটাও আমি চাই। কিন্তু ব্যাপারটা তো তা নয়। এটা আসলে সাফাই অভিযান নয়, এটা হচ্ছে সাফাইয়া অভিযান। সাফাইয়া অভিযানে কি থাকে? একটা টার্গেট তৈরি করা থাকে, অর্থাৎ পথের কাঁটা সরানো। যেমন করে যখন নোটবন্দি করা হয় 2016 সালে, ঠিক নির্বাচনের আগে। কোন নির্বাচনের আগে? উত্তরপ্রদেশের নির্বাচনের আগে। অর্থাৎ বিরোধী কণ্ঠস্বর, সে রাজনৈতিক বিরোধী হোক, মতাদর্শগতভাবে বিরোধী হোক, এই দেশের বর্তমান শাসক দল তার বিরোধী। আগেই বললাম, রাজনৈতিক মতাদর্শ বিরোধী হোক বা অন্য মতাদর্শ হোক, সেই মতাদর্শের বিরোধী কণ্ঠস্বরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দাও। এখন যেটা শুরু হচ্ছে, তার ভোটাধিকারকে কেড়ে নাও। কেন বলছি? এই সাফাই ভোটার লিস্টের মাধ্যমে যদি নির্বাচন হয় আর এনআরসির সঙ্গে যদি কোনো সংযোগই না থাকে, তাহলে তো প্রশ্ন মানুষ যারা করছে সেটা তো বৈধ, সেটা তো ভ্যালিডেট হয়। তাহলে পরে এই যে 5টি রাজ্যে একসঙ্গে ভোট হবে, আসামেও হবে। আসামে কেন এসআইআর হচ্ছে না? চন্দ্রদা বলছিলেন, তার মানে সেখানে এনআরসি হয়েছে বলেই কি তাহলে এসআইআর আর দরকার পড়ছে না? তাহলে কি এখানে প্রমাণ হচ্ছে না? তাহলে পশ্চিমবাংলায় বা তামিলনাড়ুতে বা কেরলে বা পন্ডিচেরিতে এনআরসি হয়নি বলেই এখানে এসআইআর করাতে হচ্ছে। তার মানে আমি আগের দিন বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই দেবারতী, এসআইআর হচ্ছে অ্যাকচুয়ালি সাইলেন্ট এনআরসি, এবং এর মাধ্যমেই ডাউট ভোটার চিহ্নিত করে, এই যে একটু আগে বলছিলাম সাফাইয়া অভিযান, টার্গেট গ্রুপকে তৈরি করো। তারা জানে। এবং সত্যি কথা বলতে কি, এই যে পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন, এই প্রথম এসআইআর হচ্ছে। এর আগে কোনো পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশনের মাধ্যমে ভারতবর্ষে কোনো এসআইআর হয়নি, আমি হলফ করে বলতে পারি। কেন বলছি? কারণ আপনারা কেউ বিশ্বাস করবেন, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর একজন হচ্ছে রাহুল গান্ধী বিরোধী দলনেতা, এই 3 জনের মধ্যে 2 জন যেদিকে ভোট দেবে এবং তাদের নিযুক্ত ব্যক্তি নির্বাচন কমিশনার যদি হয়, সেই নির্বাচন কমিশনার কি নিরপেক্ষভাবে এই ভোটার সংশোধন বা ভোটার তালিকা বা নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করা, সেইটা কি নিরপেক্ষভাবে করা সম্ভব? আপনাকেই প্রশ্ন, যারা দেখছেন এবং যারা সহ আলোচক আছেন তারাই উত্তরটা দিন। আসলে এবারের ওই যে নোটবন্দির মতো ওই ভোটবন্দি খেলা চলছে, এবং বিজেপি জানে বাংলার পথের কাটা, বাংলা জয়ের পথের কাটা সংগঠন দিয়ে হবে না, ভোট দিয়ে হবে না। বিরোধীর দুর্বলতাগুলোকে চিহ্নিত করো। বুথে বুথে যাদের এজেন্ডা হওয়ার ক্ষমতা নেই, সে ভারতীয় জনতা পার্টি বকলমে নির্বাচন কমিশনকে দিয়ে
পথের কাঁটা সরানোর একটা অভিযান চালাচ্ছে, এটাই হচ্ছে আসল। আর একটু আগে কীর্তনিয়া বলছেন, সম্মান রেখেই বলছি, যে কোনো লোকশিল্পী তারা আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন, কিন্তু তাকে লোকশিল্পী বলে আমার মনে হয়নি। তিনি কোনো পলিটিক্যাল এজেন্ডাকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে উনি চ্যানেলে বসেছেন। তা না হলে একটা বিশেষ দলকে আতঙ্কগ্রস্ত করার জন্য দায়ী কেন করছে তিনি একবারও প্রশ্ন তুললেন না। এ রাজ্যের বিরোধী দলের নেতা এসআইআর ঘোষণার অনেক আগে থেকে 1,20,00,000 টাকা সুনির্দিষ্টভাবে 1,20,00,000 মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে, এই সুনির্দিষ্ট তথ্যটা কোথা থেকে পান? তার মানে কি না আমি একটু যাই তাহলে পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশনের দ্বারা হিডেন যে এজেন্ডা, সেই এজেন্ডার বাস্তবায়নের যে কথা, যেটা এর আগেও বারবার এ রাজ্যের বিরোধী দলনেতা বিরোধীরা বলে থাকেন, সেটাই ভ্যালিডেট হচ্ছে। এই জায়গাগুলোকে ভাবতে আমি এইখানে একটু সিদ্ধার্থ বাবুর কাছে একবার আসবো। আসামে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, এবং আমরা জানি যে আসামে কিন্তু 12 লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে যেতে হয়েছে হিন্দু। সেই জায়গায় দাঁড়িয়ে কতটা ভরসা আপনারা করতে পারছেন? দেখুন, সম্মানীয় অমিত শাহজি অর্থাৎ গৃহমন্ত্রী তিনি বলেছেন একজন হিন্দু যে নাকি ধর্মীয় কারণে পূর্ববঙ্গে হোক পাকিস্তান হোক যেখান থেকেই আসুক তার নাগরিকত্ব কাটা হবে না। একটু আগে উনি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে এখানে বসেছেন আমি দেখছি, কিন্তু সম্পূর্ণ কথাটাই উনি বলছেন একটা দলের পক্ষ নিয়েই কথা বলছেন। আর আপনি কীর্তনী হিসেবে বলছেন তো? আমি নিশ্চয়ই কীর্তনী হিসাবে, আমি একজন নমশূদ্র সমাজের মানুষ। আপনি কীর্তন সম্পর্কে কোনটা জানতে চান? আপনি একজন নিরপেক্ষ একজন লোকশিল্পী হিসেবে বলছেন না, আপনার কমিউনিটির কথা বলছেন কি? আপনি বলুন। আমি আমার কমিউনিটির কথা কি বলছেন আপনি? আমি চিৎকার করে কেন আপনি নিরপেক্ষ নন বলছেন? আপনি আগে প্রমাণ করুন আপনি নিরপেক্ষ। আপনি আগে প্রমাণ করুন আপনি নিরপেক্ষ, তারপরে বলুন অন্যের উপরে প্রশ্ন তুলুন। দেখুন, আপনাকে আমি একটা পরিষ্কার বাংলা কথা বলছি, একদম নিরপেক্ষ দাঁড়িয়ে এসআইআরটা সমস্যাটা কোথায় আমাকে শুধু এইটুকু জবাব দিন। আসামে কেন হচ্ছে না? না না, সমস্যাটা কোথায়, কি অসুবিধাটা হয়েছে? আচ্ছা আপনি বলুন আসামে কেন হচ্ছে না, বলুন। আপনি আসামে হচ্ছে না, আপনি এখন আপনি বাংলার কথা বলুন। এখন যেটা সামনে আপনার বাংলা যেটা আছে সেটা নিয়ে আলোচনা করুন। না না, আপনার উত্তর আছে আসামে কেন? শুধু কি আসামে ভোট আছে, আর কি কোনো রাজ্যে ভোট নেই? আসাম কি ভারতের বাইরে? আসামে ভোট হচ্ছে, বাংলাতে ভোট হচ্ছে। না না, বাংলাতে ভোট আছে, আর কি কোনো রাজ্যে ভোট নেই? আসামে কেন বাংলায় ভোট আছে? হচ্ছে এসআর, তামিলনাড়ুতে এসআর হচ্ছে, আসামে কেন নয়? ভাই শুনুন, আপনি বাংলার কথা না, এখন যেখানে প্রশ্নে দাঁড়িয়ে আছে আমরা এই জায়গাটুকু নিয়ে আসামে কেন হচ্ছে না? এই ভাবতে ভাবতে মানুষকে এত বিভ্রান্ত করবেন না। সুইসাইড করতে মানুষ বাধ্য হচ্ছে তো, এটাই তো সিম্পল কথা। না, কিন্তু আমি বলছি আপনারা এই ভরসাটা রাখতে পারছেন তো? আসামে এই 12 লাখ হিন্দুর কথা শোনার পরেও আপনারা ভরসাটা রাখতে পারছেন তো? আমি ধরে নিচ্ছি আপনি যে কথা একদম শুরুতে বললেন, নাগরিকত্বের একটা জায়গা তৈরি হবে তো? অবশ্যই। দেখুন, তাহলে রাষ্ট্রীয় নায়ক তিনি বলে দিয়েছেন যে একজন হিন্দু ধর্মীয় নিপীড়নের কারণে যারা দেশ থেকে এসেছে তারা মানে ভারতবর্ষে নিঃশর্ত নাগরিকত্ব পাবে। আচ্ছা সম্রাটদা, আমি যদি খুব ভুল না হই, কিছুদিন আগেও আমরা এরকম কিছু খবর করছিলাম যে সিএ ক্যাম্পেও মানে চরম বিশৃঙ্খলা, সেখানে গিয়েও কিছু অসুবিধা হচ্ছিল, নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে যে দীর্ঘ লাইন, সেই লাইন দীর্ঘায়িতই হয়ে যাচ্ছে, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না, বিভিন্ন সমস্যার কথা আমরা শুনছিলাম। একটু যদি মানে আপনি বলেন, আমি কি ভুল, আমার মনে পড়ছে নাকি? একটু আগে সিদ্ধার্থ দু একটা কথা এতক্ষণ ধরে শুনছিলাম, কারোর কথার মাঝখানে বলি না তাই বলছিলাম না। সিদ্ধার্থবাবু বললেন কীর্তন করছি, নেচে নেচে কীর্তন করছি। সিদ্ধার্থবাবু নেচেছিলেন যেদিনকে উনার কথায় রাষ্ট্রনায়ক নরেন্দ্র মোদী বলেছিলেন যে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে এনে প্রতিটি মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা পাঠিয়ে দেবো। সিদ্ধার্থবাবু নেচেছিলেন, পেয়েছেন হয়তো, আমরা নাচিনি, পাইনি। সিদ্ধার্থবাবু সেদিনকে নেচেছিলেন যেদিনকে নরেন্দ্র মোদী বলেছিলেন যে নোটবন্দির ফলে বড়লোকেরা গরিব হবে এবং গরিব মানুষের হাতে অর্থ পৌঁছাবে। সিদ্ধার্থবাবু নেচেছিলেন, বড়লোকেরা আরও বড় লোক হয়েছে, গরিবরা আরও গরিব হয়েছে। সিদ্ধার্থবাবু কিন্তু নেচেই গেছেন। সিদ্ধার্থবাবু নেচেছিলেন যেদিনকে নরেন্দ্র মোদী বলেছিলেন জিএসটির ফলে ব্যবসায়ীদের প্রভূত উন্নতি হবে, দেখা যাচ্ছে ছোট ব্যবসায়ীরা মারা পড়েছে। সিদ্ধার্থবাবু কিন্তু নেচেই যাচ্ছেন, ননস্টপ নেচে যাচ্ছেন। সিদ্ধার্থবাবু সেদিনও নেচেছিলেন যেদিনকে নরেন্দ্র মোদী বলেছিলেন থালা বাজিয়ে করোনাকে দূর করা যায়। সিদ্ধার্থবাবুরা নেচে গেছেন। আজকে দাঁড়িয়ে সিদ্ধার্থবাবুরা এখনও নাচছেন। আসামের দিকে তাকান সিদ্ধার্থবাবু, 12 লক্ষ মানুষ 3 জন নাগরিকত্ব পেয়েছে। আজকে আপনার দলে আপনি যাদের পক্ষে কথা বলছেন, অরিজিৎ বাবুদের দলের
শুভেন্দু অধিকারীর কথা মতো যদি 1 কোটি মানুষের নাম বাদ যায় তাহলে কজন নাগরিকত্ব পাবে? 25 জন। আপনি তার মধ্যে পড়বেন না সিদ্ধার্থবাবু, আমি জানি না আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে কিনা। সিএ ক্যাম্প আমি খুব পরিষ্কারভাবে বলছি, প্রাথমিকভাবে যে মানুষটা সিএ ক্যাম্পে যাবে তাকে প্রাথমিকভাবে বলতে হবে আমাকে নাগরিকত্ব দেওয়া হোক। আমাকে নাগরিকত্ব দেওয়া হোকের সঙ্গে সঙ্গে স্বীকার করে নেওয়া আমি নাগরিক নই, তাই আমাকে নাগরিকত্ব দেওয়া হোক। সমস্ত রকম সুবিধা থেকে বঞ্চিত হও আমি। সরকারি অনুকম্পা আমাকে কিছু সুবিধা হয়তো দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু সেই মুহূর্তে সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হব। শান্তনু ঠাকুররা যারা 800 টাকা 1000 টাকা আর ব্ল্যাকে আরও বেশি টাকা নিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন, মতুয়া সম্প্রদায়ের মানুষদেরকে, দলিতদের মানুষদেরকে বিভ্রান্ত করছেন, নাগরিকত্ব দেওয়া হবে, কারা দেবেন? তাহলে যদি দেবেন বাংলায়, অন্য জায়গায় দেননি কেন, আসামে দেননি কেন? এই প্রশ্নটা তো থেকে যাবে। আবার নতুন করে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনবেন বলেছিলেন। আরে বিদেশ থেকে তো মাঝখানে প্রধানমন্ত্রীকেই ফেরাতে পারছিলাম না, সারাক্ষণ বিদেশে পড়েছিলেন। বিদেশ থেকে কালো টাকা ফেরেনি সিদ্ধার্থবাবু, কিন্তু আমার দেশের সাদা টাকা নিয়ে ললিত মোদী, মেহুল চস্কি, নীরব মোদী, বিজয় মালিয়ারা চলে গেছে। আপনি তাকেও বিশ্বাস করে যান। বেশ, কিন্তু আমার এইখানে একটা প্রশ্ন, যে এবার ধর্মীয় কারণে, যেটা জানিও আমরা এবং কিছুক্ষণ আগে সিদ্ধার্থবাবু বলছিলেন যে ধর্মীয় কারণে যে হিন্দুরা বিতাড়িত হয়ে দেশে এলেন, খুব ভালো কথা, তারা কেউ কেউ হয়তো ভোটও দিয়েছেন। এখন তাদের নাম, যাদের যাদের নাম পাওয়া যাচ্ছে না, তারা আবার কী করবেন? সিএ ক্যাম্পে যাবেন, লাইন দেবেন। দীর্ঘ লাইন দেওয়ার পরে কি হবে আমরা কেউ জানি না। এত ঝামেলা ঝঞ্ঝাটের পরে এরা তখনও ভরসা রেখে বিজেপিকে ভোট দেবেন, এটা ধরে নিতে হবে আমাদের। অরিজিৎদার উত্তর নেব, চন্দনদাও রয়েছেন বিরতির পর, এবং বিরতিতে থাকাকালীনও আমাদের এসআইআর নিয়ে আলোচনা চলেছে, বুঝতেই পারছেন। যাই হোক, অরিজিৎদার কাছে আসি। অরিজিৎদা, এর চ্যানেলে বসে অনেক নাচের ব্যাখ্যান শুনলাম তৃণমূল মুখপাত্রের পক্ষ থেকে, তা আমারও না কিছু নাচের কথা মনে পড়ে গেল, না বলে পারছি। আমরা নাচ দেখেছি কোভিডের সময়। কোভিড বলা যাবে না, লিখতে পারবেন না ডাক্তারবাবু, কোমরবিডিটি বলতে হবে, এবং তার কোটায় পড়ে ভ্যাকসিন আসা কম হোক, মানুষ মরুক, কিন্তু তিনি নাচছিলেন। দ্বিতীয় নাচ কবে দেখলাম? 3 লক্ষ কোটি টাকা দেনা নিয়ে শুরু করেছিলেন জার্নি, 8 লক্ষ কোটি টাকায় পৌঁছে গিয়ে প্রত্যেকটা মানুষের মাথায় 80,000 টাকার দেনা চাপিয়ে দিয়ে নাচ চলছে। কিন্তু আমরাও দেখছি। আমরা একটু এই প্রসঙ্গে থাকি, এবং আমি আপনাকে এর আগে যে প্রশ্নটা করেছিলাম আপনি উত্তর দেননি দাদা। শালবনী কারখানার ফিতে কাটার সময়ও আমরা নাচ দেখে চলেছি। যাই হোক, বিষয় আসি। তুমি থেমে দাও না। আসামের কথা আমি অনন্যা দেবীর কথা নাচ দেখিয়েছেন, আমি অনন্যা দেবীর নাচের কথা নাচ দেখলেন, এইটুকু নাচ দেখলেন। রাজারহাটে রাজপথে অনন্যা দেবী চিৎকার করতে করতে নেচেছিলেন, আমি আনিনি সে কথা। উত্তরবঙ্গের নাচটা কি ভুলে গেলেন? অরিজিৎদা, দাদা আমাকে একটু এই প্রশ্নের উত্তরটা দিন, একটু দিন। এই যে রাজবংশী, আমি কিছুক্ষণ আগে যে প্রসঙ্গ তুললাম, এই মানুষগুলো আপনাদের পাশে থাকবে? উত্তরবঙ্গের এই মানুষগুলো থাকবে? তারা এই যে একটু আগে আজিজুলদা বলছিলেন না যে উনি কারোর কথা বলছেন, আজিজুলদাও যে একেবারে মানে তুলসী ধোয়ার হিসাবে রাজনৈতিক যদি হতো, আজিজুলদা বলতে দিন, আমি আপনাকে বলতে দিই, তাই যদি হতো, আজিজুলদা খুব ভালোভাবেই জানেন, আমার বিশ্বাস উনি জানেন যে আসামে, সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র আসামে এনআরসি হয়েছে আসাম অ্যাকর্ড অনুযায়ী, এবং সেখানে এনআরসি সুপ্রিম কোর্টের মনিটরিং এ চলছে, এবং একদম শেষ সঙ্গে এই যে সোনার ধৈর্য আপনি জানেন না যখন শুনেন। আসামের এনআরসি যেহেতু একদম শেষ পর্যায়ে, সেদিন জ্ঞানেশ কুমার খুব পরিষ্কার ভাবে বলেছিলেন যে আসামের যেহেতু নাগরিকত্বের টাইম আলাদা, এই কারণে আমরা একই গাইডলাইনে ইমপ্লিমেন্ট করতে পারিনি। কিছু বলবো আপনি ভুল বোঝাচ্ছিলেন। প্রশ্নের উত্তর দিন, তাহলে এনআরসির জন্য যদি নির্বাচন কমিশনের সংস্কার আটকে থাকে, তাহলে আসামে ডিলিমিটেশন হলো কেন? এনআরসির পর আসামে ডিলিমিটেশন হয়েছে কেন? আসল না না, আসল বিন্যাস নির্বাচন কমিশনের উদ্যোগে। আপনি ভুলভাল কথা বললে হবে নাকি? আসামে তাহলে ডিলিমিটেশন কি করে নির্বাচন কমিশন? আচ্ছা, একে একে শুনুন প্লিজ, সময় খুব সংক্ষিপ্ত প্লিজ। আচ্ছা, একে একে শুনুন। আজিজুল সিদ্ধার্থবাবু প্লিজ, আমি একে একে শুনবো, কারোর কথা শোনা যাচ্ছে না, প্লিজ প্লিজ প্লিজ। আজিজুল দা দাদা একটু শুনে নি, অরিজিৎদার বক্তব্য একটু শুনে নি প্লিজ। আজিজুল দা প্লিজ একটু শুনে নি। আচ্ছা, একটু শুনে নি প্লিজ দাদা। হ্যাঁ, বলুন একদম সংক্ষেপে। যারা আমরা রাজনৈতিক কর্মী, আমাদের একবার অন্তত সিটিজেনশিপ অ্যাক্ট সেকশন 3টা পড়ে নেওয়া উচিত,
যেটা খুব পরিষ্কারভাবে বলে কারা নাগরিক কিভাবে হতে পারে। এবং এসআইআর এর যে পদ্ধতি আপনি যেখানে দেখতে পাচ্ছেন 4,58,00,000 থেকে 1,07,62,00,000 ভোটার, আপনি যেখানে দেখতে পাচ্ছেন এসআইআর ঘোষণার পর নিউটাউন খালি হয়ে যাচ্ছে কেন, লোকগুলো কোথায় যাচ্ছে, তারা কেন বর্ডারে গিয়ে ধরা পড়ছে, 45 জন 50 জন 50 জন ধরা পড়ছে, তারা বলছে আপনার দিদি ল্যান্ড দেয়, আপনার দিদি ভাই ল্যান্ড দেয়নি, বর্ডার ফেন্সিং করা যায়নি, 364 হেক্টর এখনো পর্যন্ত বাকি। আর চন্দনদা বলছিলেন ভোটের কথা, চন্দনদা বলছিলেন ভোটের কথা, যে দলের প্রেসিডেন্ট হচ্ছে, যে দলে এলাহাবাদ হাইকোর্ট ইলেকশন বাতিল করে দেওয়ার পর এমার্জেন্সি করে প্রধানমন্ত্রী থাকে ইন্দিরা গান্ধী, সেই দলের লোক ভোটের কথা বলবে, ওনাদের কাছ থেকে ভোটের কথা শুনবো না। তাহলে চন্দনদাকে দিয়ে শেষ করবো একদম। চন্দনদা সবাই যদি সবার জায়গায় ঠিক থাকে তাহলে জটিলতার জায়গাটা একদম আমি না খুব বেশি সময় দিতে পারবো না। এসআইআর নিয়ে আলোচনা চলবে, এখন যা পরিস্থিতি তাতে এসআইআর নিয়ে রোজ আলোচনা চলবে। হ্যাঁ চন্দনদা। আচ্ছা, প্রথমেই যদি এই প্রসঙ্গটা আসে যে আমার কাছ থেকে কিছু শুনবে না, তাহলে আমি শুরুতেই বলিনি, আমি আর বলছি না। তার কারণ ওই নির্দিষ্ট এলাহাবাদ হাইকোর্টের যে রায় ছিল, সে রায়টাকে ভালো করে পড়ে আমি আর একটা ডিবেটে আসতে পারি এবং সম্পূর্ণভাবে সেই ডিবেটকে আমি ইনফ্লুয়েন্স করতে পারি। সুতরাং জনগণকে বলবো, যারা দেখছেন এই অরিজিতের এই বক্তব্য ভুল বুঝবেন না, এবং কংগ্রেস তারপরেও ক্ষমতা এসছে এবং বারবার এসছে, তার পিছনে কারণ ছিল। দ্বিতীয় প্রসঙ্গেতে আমি আসি, আপনার নেহরুজিও বল্লভভাই প্যাটেলের কাছে 14-1 ভোটে হেরে তারপরে প্রধানমন্ত্রী হয়েছিলেন, এটা আপনাদের ট্রেন্ড। আচ্ছা, আমরা আরেকদিন এটা নিয়ে আলোচনা করব। আপনাদের ট্রেন্ড চন্দনদা, আমাদের ট্রেন্ড 42-এর ভারত ছাড়ো আন্দোলন। ভুল বললাম, স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বলুন আমি ভুল বললাম। নেহেরু হেরেছিলেন কিনা বল্লভভাই প্যাটেলের কাছে? আমি একটু প্লিজ এসআইআর এ থাকি প্লিজ, প্লিজ প্রধানমন্ত্রী। আমি এখনো বলছি আমি এখনো বলছি এটা একদম প্রশ্ন হচ্ছে, মুশকিলটা হচ্ছে এদের এখানে যে এখানে তুমি যেখানে পারো যদি কাউকে কনভিন্স করতে না পারো, কনফিউজ করো। এটা ওদের করতে পারে, আমাদের পারে না। ন্যাশনাল পার্টি দীর্ঘদিনের, ওদের বহু আগে আমাদের জন্ম, সুতরাং এ প্রসঙ্গে ইতিহাসকে বিকৃত করা যায় না, যেটা ওরা ইতিহাসটা শিখে এসেছে। দ্বিতীয় প্রশ্নটা আমি এখানে আসি, একেবারে পরিষ্কার আজকে পশ্চিমবাংলা রিফ্লেকশনটাকে আমরা সবসময় আসাম ধরছি। তুমি কেরালা বা তামিলনাড়ুতে যদি যাও, তুমি এই এনআরসির ভূমিকাটাই দেখতে পাবে না। তার কারণ এটা তো ঘটনা নয়। আজকে বাংলায় যে ঘটনাগুলো ঘটছে এনআরসির ক্ষেত্রে বিশেষত, আমরা বারবার বলছি এসআইআর এর মোড়কে এনআরসি লুকিয়ে আছে কি, এবং সেটা যদি থাকে একটা মরণাস্ত্র। তার কারণ এনআরসি ফর্মুলেশন নিয়ে আমাদের প্রশ্ন আছে। একদম শেষ করব আজকে, সিদ্ধার্থ আমাকে কিছুটা বলার আছে প্লিজ, একদম 10 সেকেন্ড প্লিজ 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 প্লিজ। অরিজিতা সম্রাট প্লিজ, সিদ্ধার্থ বাবু কিছুটা বলার আছে প্লিজ প্লিজ। দাদা সিদ্ধার্থ বাবু প্লিজ, সিদ্ধার্থ বাবু আপনি কিছুটা বলতে চাইছিলেন প্লিজ প্লিজ। হ্যাঁ, আমি শুধু ওই নৃত্যের কথায় লাস্ট লাইনটা বলবো। হ্যাঁ, যে কথা বলে গেছেন পূর্ববর্তী বক্তা, উনি জানেন না 15 লক্ষ টাকা ফিরিয়ে দেবেন বলেছিলেন আমার রাষ্ট্রীয় নায়ক মোদিজি। তিনি পিছিয়ে পড়া ভারতবর্ষকে আজ কোথায় নিয়ে গেছে একবার দেখুন। যিনি প্রেমপত্র লিখতে জানেন না, ওটা মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা যাক কি হয় আগামী সময়ে। আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নামছেন, নজর থাকবে সেদিকে। আর আজকে প্রত্যেককে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরও ধন্যবাদ। শেষ করছি, অন্যান্য খবরের জন্য চোখ থাকুক CNN।